আসসালামু আলাইকুম, চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা পজিশন ট্রেড করার মতো 5টি শেয়ার নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। তো ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর বিশেষ করে অনেক ভিডিও দেওয়া আছে। এছাড়াও আমরা বেশ কিছু লার্নিং অ্যান্ড এডু কন্টেন্ট দিয়ে থাকি আমাদের চ্যানেলে। তো যেই ভিডিওগুলা বা এই এডু কন্টেন্টগুলো দেখলে আপনারা কিন্তু অবশ্যই লং রানে উপকৃত হবেন বলে আমরা বিশ্বাস করি। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে হয়তোবা আপনার পরবর্তীতে উপকারে লাগতে পারে। যাই হোক, পজিশন ট্রেড বা ট্রেডিং ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সাথে একটু ডিসকাস করে নেই বা আপনাদেরকে সাইকোলজিক্যালি একটু কিছু কথা বলে নেই। তো আমাদের মার্কেট কিন্তু অনেক দিন ধরে একটা খুব সুন্দর মুভ দিচ্ছে। সো এই মুভে অনেকেই একটু হতাশ হয়ে যান, কারণ আমরা বিশেষ করে আমাদের চ্যানেলে কিন্তু অলওয়েজই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে থাকি বা ফান্ডামেন্টালি স্ট্রং এরকম স্টকে ইনভেস্ট করতে বলি। তো এই সময়গুলোতে এসে দেখা যায় যে ফান্ডামেন্টালি স্ট্রং স্টকগুলোর চাইতে মোটামুটি জাঙ্ক স্টকগুলো অনেক বেশি বেড়ে যায়, কয়েকটা 30-40% বেড়ে যায়। আর সেইখানে কিন্তু স্কয়ার ফার্মার মতো স্টক হয়তো বা 10-20% রিটার্ন দিয়ে থাকে। তো যেইখানে আপনি একটা জাঙ্ক স্টক 50 or 60% রিটার্ন চলে আসে, সেখানে স্কয়ার ফার্মার মতো স্টক যদি আপনাকে 20% রিটার্ন দেয়, তখন অনেকেই হতাশ হয়ে যান এবং চিন্তা করেন যে স্কয়ার ফার্মাতে ইনভেস্ট করে বা এরকম ফান্ডামেন্টালি স্ট্রং স্টকে ইনভেস্ট করে আসলে কোনো লাভ নাই। আমাকে আসলে যখন মার্কেট বুল রানে থাকে তখন আমাকে জেড ক্যাটাগরির স্টকেই ইনভেস্ট করতে হবে। তো এই ধারণা থেকে অনেকেই জেড ক্যাটাগরি অথবা যে জাঙ্ক স্টকগুলো আছে এইগুলাতে ইনভেস্ট করে থাকে। তারপরে দেখা যায় যে মার্কেট যখন আবার পড়তে থাকে তখন কিন্তু যেইভাবে ফান্ডামেন্টালি স্ট্রং স্টকগুলা বাড়ার সময় একটু কম বাড়ে, কমার সময়ও কিন্তু এগুলা অনেকটাই কম কমে। বাট এই যে জাঙ্ক শেয়ারগুলা সেগুলা কিন্তু অনেক বেশি কমে যায়। কমে যাওয়ার ফলে যেটা হয় যে আসলে আপনি অনেক বেশি লসে চলে যান। তো বর্তমানে মার্কেট এই যে রিকভারিটা দিয়েছে, এইখানে আপনার সাথে আরেকজন, আপনি যদি একজন জাঙ্ক স্টকে ইনভেস্ট করে থাকেন বা জাঙ্ক স্টকে ইনভেস্ট করা অথবা ট্রেডিং করা লোক হয়ে থাকেন, তো আপনার সাথে আরেকজনের পার্থক্যটা আপনি এভাবে মিলিয়ে দেখতে পারবেন যে বর্তমান এই যে মার্কেট একটা বড় মুভমেন্ট দিল, এই মুভমেন্টে আপনার পোর্টফোলিও লস কি রিকভারি হয়েছে কিনা। আর মিনহোয়াইল আপনি কম্পেয়ার করবেন যে ফান্ডামেন্টাল স্টকে ইনভেস্ট করেছে তার কি লসগুলা রিকভারি হয়েছে কিনা। তো আমার জানা মতে বিশেষ করে আমাদের চ্যানেলে অ্যান্ড আমাদের কমিউনিটিতে যারা আছে তাদের সবারই কিন্তু, স্পেশালি যারা ফান্ডামেন্টালি স্ট্রং স্টকে ইনভেস্ট করেছিল, তাদের সবারই কিন্তু লসগুলা রিকভারি করে তারা সবাই এখন কম বেশি, কেউ বেশি কেউ কম প্রফিটে আছে। বাট সবারই কিন্তু লসটা আসলে রিকভার হয়ে গিয়েছে। মিনহোয়াইল আমি এরকম অনেককেও জানি যে এই মুভমেন্টের পরেও এখনো 20-30% লসে রয়েছে। তো এই যে পার্থক্যটা, এটা কিন্তু আপনাকে এই পার্থক্যটা কিন্তু গড়ে দিবে আপনার বুল মার্কেটে আপনার মেন্টালিটি কেমন থাকবে সেটার উপরেই। অনেকে মনে করে থাকেন যে না, আমি জাস্ট বিয়ার মার্কেটে সাবধান থাকলেই হবে, বুল মার্কেটে আমি একটু গা ছাড়া অথবা আমি জাস্ট একটু যে কোনো স্ট্র্যাটেজিতে আমি ট্রাই আউট করতে পারি। ব্যাপারটা কিন্তু মোটেও সেটা না। কারণ আপনি কিন্তু এই বুল মার্কেটেই পজিশনগুলা নিচ্ছেন। সো আপনি এখন যদি আবেগের বশে এরকম কোনো পজিশন নিয়ে নেন যেটা থেকে হয়তো আপনি সময় মতো বের হতে পারবেন না বিয়ার মার্কেটে, তখন দেখা যাবে যে আপনার লসটা কিন্তু প্রলং করবে। এখন এই জায়গায় অনেকে আবার বলবেন যে ভাই আমি স্টপ লস নিতে পারি, আমি স্টপ লস নিব, আমি বুল মার্কেটে বাজে বা জাঙ্ক স্টকে এন্ট্রি নিলেও আমার কোনো সমস্যা নাই, আমি স্টপ লস নিয়ে একদম সঠিক পজিশনে বেরিয়ে যাব, এতে করে আমার লস অনেক কম থাকবে। তো তাদের জন্য আমি জাস্ট একটা একটু এক্সাম্পল দেখাচ্ছি। আমি যে স্টকটার এক্সাম্পল দেখাচ্ছি তারা বাজে স্টক বা তারা জাঙ্ক স্টক এরকম কিছুই আমি বলতেছি না। আমি জাস্ট এক্সাম্পলের জন্য এই স্টকটার নামটা ইউজ করতেছি। তো এই স্টকের চার্টটা সিপার্ল, আবারও বলে নিচ্ছি এটা কিন্তু জাস্ট এডুকেশন পারপাসেই আপনাকে দেখানো। সো সিপার্ল বাজে স্টক বা ভালো স্টক, আসলেই বাজে স্টক কিনা বা ভালো স্টক কিনা এটা নিয়ে ইভেন আমার কোনো ধারণা নাই। সো এইটা আপনারা আসলে আমার এই যে এটা দেখে কেউ এরকম অ্যাজাম্পশনে যাবেন না যে আমি সিপার্লকে বাজে বা ভালো স্টক বলতেছি। আমি জাস্ট দেখানোর চেষ্টা করতেছি যে আপনাকে স্টপ লসও কিছু ক্ষেত্রে কেন হেল্প করতে পারবে না। তো এই সি পারলে ধরেন এইখানে যখন এই যে একটা মুভমেন্ট দিল দেন আরেকটা,
এই মুভমেন্টটাকে আমরা যদি ট্রেডিং পারপাসেও বলি, জাস্ট একটা ব্যাক টেস্টিং বলতে পারেন। তো এইখানে আমরা দেখতেই পাচ্ছি ক্লিয়ারলি একটা ব্রেকআউট দিয়েছে অ্যান্ড উইথ হাই ভলিউম। তো হাই ভলিউমে ব্রেকআউট দিলে সবাই এখানে এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন। তো এইখানে ট্রেডাররা যেটা করবেন যে হ্যাঁ এই জায়গাটায় তিনি এন্ট্রি নেবেন, এন্ট্রি নেওয়ার পরে তার জন্য স্টপ লস জোন কোনটা হবে, যে মোটামুটি একদম কনজারভেটিভলি স্টপ লস সেট করে সে হয়তোবা এই জায়গায় স্টপ লস নেবে। আর নর্মালি কিন্তু আসলে এই জায়গাটায় বেশিরভাগ মানুষ স্টপ লস নেবে না, তারা নেবেন নিচের লাইনটাতে, কারণ নিচের লাইনটা যদি আপনি দেখেন এটা কিন্তু এই স্টকটাকে দুইবার বটম হিসাবে এই জোনটাকে মার্ক করেছে। তো যদি আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি, যদি এই জোনটাকে আপনি স্টপ লস হিসাবে চিন্তা করেন, দেখেন এই যে এটা যদি আপনার স্টপ লস হয় এবং এই জোনের নিচে এসে যেদিন ক্লোজিং দিল, এরপরে আপনার আপনার কথা কি ছিল, আপনি কিন্তু এই জোনের নিচে আসার পরেই আপনি স্টপ লস দিবেন। তো এই জোনের নিচে আসার পরে দেখেন আপনি কিন্তু ব্যাক টু ব্যাক হল্ট হয়ে গিয়েছে। তো এই হল্ট হওয়ার কারণে তার মানে আসলে প্রচুর সেলার রয়েছে মার্কেটে, বাট বায়ার নাই। এখন আপনি আপনার স্টকটা কিন্তু কাউকে তো বাই করতে হবে। আপনি যদি এই স্টকটা থেকে এক্সিট নিতে চান সেক্ষেত্রে কিন্তু এই যে আপনার কিন্তু বায়ার তো থাকতে হবে, কারণ কেউ না কিনলে আপনি সেল করবেন কার কাছে। বাট এইখানে দেখা যাচ্ছে যে মার্কেট কিন্তু বায়ারলেস হয়ে গিয়েছে এবং টানা বেশ কয়েকদিন বায়ারলেস ছিল। তো আমি যদি এটাকে ইভেন চার্টে জাস্ট একটু দেখি, সো ধরেই নিচ্ছি এই জায়গাটায় কারো এন্ট্রি যদি এই জায়গায় হয়, দেন এই জায়গায় এসে একমাত্র বায়ার আসা শুরু হলো, তো তার মধ্যে কিন্তু তার 44% লস। তো যখন আপনি 44% লসে চলে যাবেন, লসে চলে যাওয়ার পরে বায়ার চলে আসার পরেও আপনার কি তখন মন চাবে যে আমি এই স্টকটা 44% লসে সেল করে দিই? আপনি কিন্তু তখন আসলে 44% লসেও সেল করবেন না। তো এইসব ক্ষেত্রে বা এজন্যই আসলে আপনাকে সাবধান থাকতে হবে। কোনো জাঙ্ক স্টকে অথবা কোনো জেড ক্যাটাগরির স্টকে ইনভেস্ট করার আগে আপনাকে কিন্তু খুবই সাবধান থাকতে হবে, কারণ না হয় আপনি আসলে স্টপ লস নিতে পারবেন, এইটা কিন্তু সব সময় সত্য না। কারণ আপনি যদি আসলে খুব সচেতনও থাকেন, অনেক সময় দেখা যাবে যে আপনিও হয়তো ভুলে গেছেন স্টপ লস নিতে, আর এরপর যদি আপনি সচেতনও থাকেন স্টিল মার্কেটও হয়তোবা আপনাকে সেই সুযোগ না দেওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। যাই হোক, এই এক্সাম্পলটা জাস্ট আমরা এডুকেশন পারপাসেই দেখিয়েছি, এটার থেকে আপনারা কোনো ধরনের কোনো ডিসিশন মেকিং বা কোনো সিদ্ধান্ত এটার থেকে নেবেন না। তো এই পুরো ব্যাপারটা আমি বললাম এজন্যই যে বর্তমানে একটা বুল মার্কেট রয়েছে, আপনারা ট্রেড করবেন, করেন, এতে কোনো সমস্যা নাই, বাট সেই ট্রেডটা যাতে কখনোই জাঙ্ক অ্যান্ড জেড ক্যাটাগরি বা বাজে স্টকে না হয়, এটা আপনাকে অবশ্যই 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 খেয়াল রাখতে হবে। যাই হোক, আমরা আজকে 5টা স্টক বা পজিশন ট্রেড করার জন্য 5টা স্টক সাজেস্ট করব, এবং এই 5টা স্টককে আমরা চেষ্টা করেছি মোটামুটি ফান্ডামেন্টালি তার ডেটা ব্যাক করে টেকনিক্যাল চার্টের সাথে এরকম 5টা স্টককে আমরা চুজ করার চেষ্টা করেছি। তো সেই হিসাবে মার্কেটে হয়তো আপনাকে এখন রাইট নাও এরকম স্টকের সন্ধানও দিতে পারবে যে স্টকটা 60% রিটার্ন দিবে, বাট আমি আপনাকে সেই রকম কোনো স্টকের সন্ধান আসলে দিতে পারতেছি না, কারণ 60% রিটার্ন দিলে ওইটার কিন্তু ডাউন সাইডে অ্যাটলিস্ট 30% লসও থাকার একটা সম্ভাবনা রয়েছে। কারণ রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি 1:2 বলি, আপনাকে আমি 30% লসে যেতে হবে, এরকম একটা স্টক কখনোই সাজেস্ট করতে পারি না। এবং আমি নিজেও আসলে আমার পোর্টফোলিওতে এরকম একটা স্টক নিয়ে শান্তিমতো আসলে ঘুমাতে পারবো না। সো আমি চাই না যে আপনারাও এরকম স্টকে ইনভেস্ট করেন। তো সেজন্য আমরা 5টা স্টক নেওয়ার চেষ্টা করেছি যেগুলো ফান্ডামেন্টালিও মোটামুটি স্ট্রং, একদম অনেক স্ট্রং না হলেও মোটামুটি স্ট্রং, আর টেকনিক্যালিও এইগুলাতে একটা পজিটিভ আর বুলিশ মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি। তো এই ভিডিওতে মূলত আমরা পজিশন অ্যান্ড মোমেন্টাম ট্রেডিং এর জন্য 5টা স্টক সাজেস্ট করব। তো এইখানে আমরা 5টা স্টককে যেই অনুসারে বা যেই ক্রম অনুসারে সাজেস্ট করব, এটা একটু ইম্পর্টেন্ট, কারণ আমরা এইখানে সাজিয়েছি যে স্টকটা থেকে বেটার বা ভালো রিটার্ন পাওয়া যেতে পারে সেই স্টকটাকে ওই ক্রম অনুসারেই রেখেছি। যাই হোক, তো প্রথমেই আসে একটা মিউচুয়াল ফান্ড, ACML IBBL সরিয়া ফান্ড। সো এই সরিয়া ফান্ডটা বর্তমানে এটা মার্কেটে ট্রেড হচ্ছে 60 টাকায়, আর আমরা যদি এর এনএভি দেখি, এনএভিতে দেখতে পাচ্ছি এটা অলমোস্ট 10 টাকার মতো। তো এখানে 60 টাকা থেকে কিনলে 10 টাকাতে যাওয়া পর্যন্ত 30%-এর মতো একটা আমরা এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি। তো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটার জন্য আমরা এটাকে একটা স্ট্রং বা মোটামুটি একটা ভালো কোম্পানি মনে করতেছি। এছাড়াও আরেকটা জিনিস যদি দেখাই, এটা হলো তার গত বছরের অ্যানুয়াল ইপিএস এসেছিল -64 পয়সা, আর বর্তমানে
তার ফার্স্ট কোয়ার্টারেই কিন্তু 62 পয়সা চলে এসেছে। সেকেন্ড অ্যান্ড থার্ড কোয়ার্টারে সেইটা কিন্তু একটু নেগেটিভ ছিল, আর ফোর্থ কোয়ার্টারও একটু নেগেটিভ থাকবে এটাই আমি ধরে নিয়েছি। আমি একটা এস্টিমেট করে আমার ধারণা মতে এই স্টকটার নেক্সট যেই অ্যানুয়াল রিপোর্টটা যেটা এই জুন কোয়ার্টার অনুসারে আসবে, সো আমার হিসাব মতে জুন কোয়ার্টারে এই মিউচুয়াল ফান্ডটার আর্নিংস আসতে পারে 15 পয়সা। তো এটা আগের বছর ছিল মাইনাস 64 পয়সা, এবং বর্তমানে যদি পজিটিভ 15 পয়সা আসে, এটাও এই স্টকটার ক্ষেত্রে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করবে। আর এছাড়া আসলে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তো আমরা ক্লিয়ারলি দেখতেই পাচ্ছি, যে এটা বর্তমানে 60 টাকায় ট্রেড হচ্ছে। এছাড়াও এদের কিন্তু এনএভি 9 টাকা 98 পয়সা। তো অনেকে বলে থাকবেন যে আচ্ছা মিউচুয়াল ফান্ডগুলোর এনএভি তো আসলে ওইভাবে কাজ করে না। তো এই মিউচুয়াল ফান্ডটা নিয়ে আমরা আরো দুই একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, এটার আমরা পোর্টফোলিও একটা ভিডিওতে রিভিউ করেছিলাম। তো এখানে আমরা দেখেছি যে তাদের আসলে খুব বেশি বাজে স্টকে ইনভেস্ট করা নাই, এবং অন্যান্য মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে যেটা হয়েছে যে তারা মার্কেটে লিস্টেড না এরকম অনেকগুলো স্টকে বা এরকম নতুন কোম্পানিতে তারা ইনভেস্ট করে রেখেছে। তো ওই কোম্পানিগুলোতে তারা যেই প্রাইসে ইনভেস্ট করে রেখেছে সেটাকেই তারা মার্কেট ভ্যালু দেখিয়ে রেখেছে, যেই কারণে কিন্তু তাদের এনএভি অনেক হাই হলেও তাদের আন্ডারলাইং অ্যাসেট ভ্যালু কিন্তু অনেক কম। বাট এই স্টকটার ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। তারা কিন্তু চাইলে তাদের এই যে 10 টাকার মতো যে অ্যাসেটটা, এটাকে মার্কেটে যদি লিকুইডিটি থাকে যে কোনো সময় কিন্তু এই 10 টাকাতেই তারা লিকুইডিফাই করে ফেলতে পারবে। তো সেই হিসাবে তাদের পোর্টফোলিও দেখে, তাদের ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে, অ্যান্ড এই যে সামনে যে কোয়ার্টারের ডেটাটা আসবে, আর্নিংসের ডেটাটা, এটা দেখে আমাদের কাছে এটাকে একটা পজিটিভ অর এটাকে একটা ট্রেড করার মতো বা পজিশন ট্রেড করার মতো একটা স্টক মনে হয়েছে। যে এই যেই নেক্সট যে কোয়ার্টারের ডেটাটা আসবে, মানে ইয়ারলি ডেটাটা, সেটাতে যদি প্লাস বা পজিটিভ 15 পয়সা আসে, আগের বছরের চাইতে চেঞ্জেসটা দেখলে এইখানে হয়তো সেই ফ্যাক্টরটা একটা তাকে বুস্ট করতে পারে সামনের দিকে মুভ করার জন্য। আর এছাড়াও ওভারঅল লং রানে হোল্ড করলে হয়তো 30%-এর মতো রিটার্ন পাওয়া যেতে পারে। যাই হোক, আমরা এই পর্যায়ে এই স্টকটার বা এই মিউচুয়াল ফান্ডটার টেকনিক্যাল চার্টে পজিশনটা একটু দেখে নিব। সো টেকনিক্যাল চার্টে দেখতেই পাচ্ছি এই স্টকটা কিন্তু বা এই মিউচুয়াল ফান্ডটা কিন্তু 5 টাকা 50 পয়সা লেভেলে চলে এসেছিল। সেটা ছিল 29 অক্টোবরের দিকে। আর এখানে কিন্তু বর্তমানে এই মিউচুয়াল ফান্ডটা এই যে ঠিক এই লেভেলের আশেপাশেই কিন্তু বারবার ঘোরাঘুরি করতেছে। তো এই লেভেলটাকে যখনই ব্রেকআউট দিবে তখন হয়তো একটা ভালো মুভমেন্ট দেখা যাবে। আর মিউচুয়াল ফান্ড যেহেতু এইটার কিন্তু আসলে টোটাল মার্কেট ক্যাপ অনেক কম, টোটাল মার্কেট ক্যাপ কিন্তু আমরা যদি দেখি বর্তমানে 70 কোটি রয়েছে টোটাল মার্কেট ক্যাপ, পেইড আপ ক্যাপ 100 কোটি। সো যে কোনো সময় হয়তো বা মুভমেন্ট আসতে পারে, স্পেশালি যদি আমার যেই এক্সপেকটেশন বা আমার যে প্রেডিকশন সেটা অনুসারে যদি 15 পয়সা যদি অ্যানুয়াল আর্নিংস আসে, সেই হিসাবে হয়তো একটা মুভমেন্ট আমরা আশা করতেই পারি। বাট স্টিল অনেক বেশি মুভমেন্টও যদি না দেয়, আপনি যদি এটাকে অনেক শর্ট টার্মের জন্য যদি ট্রেড করতে চান, তো এই 60 টাকায় যদি কেউ কেনার পরে এই যে রিসেন্ট যে হাইগুলা রয়েছে, এই রিসেন্ট হাইয়ের আশেপাশেও যদি ট্রেড করে, সেই হিসাবেও 12-13%-এর মতো একটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর লং রানে হোল্ড করলে তার যে এনএভিতে যদি যায়, সেই হিসাবে তো আসলে এইখানে আমি 30% বলেছিলাম, বাট সেটা আসলে 30% না, ইভেন সেটা কিন্তু 43% রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর ডাউনসাইড কই এই স্টকটার বা এই মিউচুয়াল ফান্ডটার যদি আমরা একদম অনেক বেশি অপটিমিস্টিকও থাকি, সেই হিসাবে এইটা হয়তো বা তার ডাউনসাইড হতে পারে। বাট এই লেভেলটায় এই মিউচুয়াল ফান্ডটা আর আসবে না বলেই, স্পেশালি মার্কেট যদি আসলে যেভাবে মুভ করতেছে এইভাবে যদি মুভমেন্ট কন্টিনিউ করে, তো এই লেভেলে এই মিউচুয়াল ফান্ডটা আর আসবে না বলেই আমার বিশ্বাস। তো সেই হিসাবে আমরা যদি এই জায়গাও তার ডাউনসাইড ধরি, তাহলে কিন্তু রিস্ক টু রিওয়ার্ড রেশিও 4.18 রয়েছে। তো এটাকে আমরা পজিশন ট্রেডিং এর জন্য 1 নাম্বার পজিশনে রাখছি। দেন 2 নাম্বার পজিশনে যে স্টকটা, সেটা হলো স্কয়ার ফার্মার ক্ষেত্রেও যদি আমরা 3 কোয়ার্টারের ডেটা দেখি, 3 কোয়ার্টারে কিন্তু দেখতেই পাচ্ছেন ফার্স্ট কোয়ার্টারে মাত্র 10 পয়সা বেড়েছিল আগের বছরের ফার্স্ট কোয়ার্টারের তুলনায়। দেন সেকেন্ড অ্যান্ড থার্ড কোয়ার্টারে কিন্তু 1 টাকার বেশি, এইখানে 1.5 টাকার বেশি বেড়েছিল। তো এই বছর এস্টিমেটেড ইপিএস এই জায়গায় দেখাচ্ছে 28 টাকা, আর বর্তমান বা আগের বছরের ইপিএস ছিল 23.5 টাকা। সো এইখানে ইপিএসটা যদি 28 টাকা আসে, হিসাবে তারা যেহেতু 50%-এর আশেপাশে ডিভিডেন্ড দিয়ে থাকে, সো তারা যদি 14%ও ডিভিডেন্ড দেয়, 14 টাকা যদি ডিভিডেন্ড দেয়, তো তাহলে কিন্তু তাদের ডিভিডেন্ড ইল্ড 7-এর আশেপাশে চলে যাবে হয়তোবা। তো 7-এর আশেপাশে যদি যায়,
সেই হিসাবে এই স্টকটা আরো ভালো মুভমেন্ট দিবে। এছাড়াও কিন্তু এই স্টকটাতে ইনস্টিটিউট পজিশন হোল্ডিং বাড়তেছে, আর আমরা দেখতেই পাচ্ছি অলরেডি কিন্তু একটা ভালো মুভমেন্ট এই স্টকটা দিয়েছে। আমরা যদি এই স্টকটার টেকনিক্যাল চার্টে যাই, চার্টে গেলে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কিন্তু একটা ভালো মুভমেন্ট অলরেডি দিয়েছে। এখন যেহেতু একটা ভালো বা একটা স্ট্রং মুভমেন্ট যেহেতু দিয়েছে, হয়তো বা একটু কারেকশন হবে। সো একটু কারেকশন হলে, একটু কারেকশনের দরকার আছে। এছাড়াও আমরা যদি আরেকটা জিনিস দেখি, এই যে এটা যদি তার আগের হাই হয়, তার মানে কিন্তু সে আগের হাইটাকে একটা ব্রেক করেছে। সো এই ব্রেকটা যদি ধরে রাখতে পারে, দ্যাট মিনস আসলে এখানে যদি লোয়ার লো ক্রিয়েট না করে, তাহলে হয়তো এই স্টকটা একটা ভালো মুভমেন্ট দিবে। এবং সাথে যদি আসলে আমাদের মার্কেটে বুল রান শুরু হয়ে যায়, বা আমাদের বুল রানটা যদি কন্টিনিউ করে, তাহলে কিন্তু এই স্টকটা থেকে একটা ভালো রিটার্ন হয়তো বা আমরা পাবো। সো এই স্টকটাতে কেউ নতুন করে এন্ট্রি নিতে চাইলে এই লেভেলের উপরে যদি ব্রেকআউট দেয়, সেই হিসাবে সেইটা হয়তো তার জন্য একটা সেফ এন্ট্রি হতে পারে। আর আমরা যদি এমনিতেও চিন্তা করি, এখানে কিন্তু একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল এই চার্ট প্যাটার্ন, সেটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেটা কিভাবে, এই যে এইখান থেকে আমরা যদি দেখি, সো এটা যদি কাপ হয়, আর এই যে এই জায়গাটা এখন হয়তো বা কিছুটা হ্যান্ডেল ক্রিয়েট করে দেন আগের লেভেলটার থেকে ব্রেকআউট দিলে, তো আমরা কিন্তু একটা আরো ভালো, বা এই যে কাপ এন্ড হ্যান্ডেলে আপনারা হয়তো জেনে থাকবেন, তো কাপ এন্ড হ্যান্ডেলের এই বটম পর্যন্ত উপরের দিকে আরেকটা রিটার্ন দেয়। তো সেই হিসাবে হয়তো বা 40-45 টাকার দিকে এই স্টকটার জন্য একটা টার্গেট হতে পারে। আর যারা নতুন পজিশন নিতে চান, তারা হয়তো এই লেভেলটা ব্রেকআউট দিলে তখন পজিশন নিতে পারেন। আর যাদের এক্সিস্টিং পজিশন রয়েছে, তারা হয়তো বা আপাতত হোল্ড করতে পারেন, আনলেস আনটিল এটা একটা লোয়ার লো ক্রিয়েট না করে। তো লোয়ার লো ক্রিয়েট না করা পর্যন্ত এই স্টকটা আপনি হোল্ড করতেই পারেন। সো আমাদের থার্ড স্টকটা, সেটা হলো এডিএনটেল। এডিএনটেলেরও যদি আমরা ফান্ডামেন্টাল ডেটা দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 কোয়ার্টারের ডেটায় 11 পয়সা, 18 পয়সা, 5 পয়সা বেড়েছে আগের বছরের 3 কোয়ার্টারের তুলনায়। এবং এইখানে অ্যানুয়াল আর্নিংস আগের বছর ছিল 2 টাকা 31 পয়সা, এবছর এস্টিমেটেড দেখাচ্ছে 2 টাকা 77 পয়সা। এই স্টকটা তো আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউট হোল্ডিংস প্রায় 1%-এর মতো বেড়েছে। সো এদেরও ফান্ডামেন্টাল ডেটা দেখে আমাদের কাছে মনে হচ্ছে এইটা মোটামুটি একটা মুভ দিলে সেটা খারাপ হবে না। তো আমরা যদি এই স্টকটার টেকনিক্যাল চার্ট দেখি, টেকনিক্যাল চার্টে দেখতেই পাচ্ছি যে এইখানে একটা, এই যে আমি একটু জাস্ট লাইন ড্র করে দেখাই, তো লাইন ড্র করলে কিন্তু দেখতে পাচ্ছি এই যে একটা মুভমেন্ট দিল, দেন কিছুটা কারেকশন, আবার আরেকটা হায়ার হাই ক্রিয়েট করলো, দেন একটু কারেকশন, দেন আরেকটা হায়ার হাই ক্রিয়েট করলো। তো এই স্টকটাতে এখন যদি কেউ পজিশন নিতে চায়, তাহলে হয়তো বা কিছুটা পজিশন নেওয়া যেতে পারে। সেই হিসাবে বর্তমানে এই আমরা যদি দেখি এখান থেকেই, সো দেখতে পাচ্ছি যে আগের যে হাইটা, এটাকে একটা ব্রেকআউট দিয়েছে আজকের ক্যান্ডেলেই। সো তার এই জায়গাটায় যদি কেউ এন্ট্রি নেয়, সেই হিসাবে তার স্টপ লস হবে এই ক্যান্ডেলের নিচে বর্তমানে, বা এই জায়গায় যদি কেউ এন্ট্রি নেয়, তার স্টপ লস যদি এই জায়গায় হয়। আর টার্গেটেড পজিশন যদি মার্কেট লং রানে, বা মার্কেট যদি আসলে বুল রানে থাকে, সেই ক্ষেত্রে এই স্টকটার জন্য টার্গেটেড পজিশন এটা হতে পারে, কারণ এই জায়গায় একটা স্ট্রং সাপ্লাই জোন রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে 3 বার এসে ঘুরে গিয়েছে। আর যদি মার্কেট লং রানে বা লম্বা করে আসলে বুল রানে না থাকে, এই হিসাবে জাস্ট ট্রেলিং স্টপ ইউজ করা এখানে ভালো হবে। যেমনটা এই যে এই জায়গায় যদি কেউ এন্ট্রি নিত, তার জন্য এটা একটা স্টপ লস পজিশন হতো। দেন এই ব্রেকআউটটা দেওয়ার পরে নিলে তার জন্য এটা, দেন এখন হইলে এই যে এই নিচে, তো এটা যদি আরেকবার আরেকটু কারেকশন করে উপরে উঠে, দেন আসলে আপনার এই স্টপ লসটাকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যেতে হবে। সো এই জায়গায় যদি কেউ এন্ট্রি নেয় এবং এই স্টপ লসটা যদি সে মেনটেন করে, তাহলে কিন্তু রিস্ক রিওয়ার্ড রেশিও 4+ রয়েছে। আর 4 নাম্বার স্টকটাতে যদি আসি, এইটা একটা টেক্সটাইল স্টক। টেক্সটাইলে আসলে বেশ কিছু নেগেটিভ নেরেটিভ রয়েছে আপাতত, বাট এই স্টকটাতে এখনই এন্ট্রি না নিয়ে এটাকে হয়তো বা ফলো করা যায়। সো এই স্টকটার যদি আমরা দেখি, এই স্টকটাতে কিন্তু 2 কোয়ার্টারে 1 টাকার বেশি বেড়েছে, দেন থার্ড কোয়ার্টারে 68 পয়সা কমে গিয়েছে। আর ফোর্থ কোয়ার্টারে কিন্তু ট্যারিফের প্রভাব এখনো পড়বে না। সো ফোর্থ কোয়ার্টারটা যদি একটু পজিটিভ আসে, এই স্টকটা হয়তো বা এই যে এখানে এস্টিমেশনও দেখাচ্ছে 1 টাকা 93 পয়সা। তো ফোর্থ কোয়ার্টারটা পজিটিভ আসলে সেখানেও একটা ভালো হতে পারে। এছাড়াও এইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউট হোল্ডিংস কিন্তু বেড়েছে এই স্টকটার ক্ষেত্রে। আর আজকে আমরা একটা ভালো ক্যান্ডেল দেখতে পাচ্ছি যেখানে ভালো ভলিউম। তো আমরা এই স্টকটার টেকনিক্যাল চার্টে চলে যাই, বাকিটা সেখানে আলোচনা করি। তো এই স্টকটার টেকনিক্যাল চার্টে দেখতে পাচ্ছি এই যে এইখানে একটা লেভেল সে ক্রিয়েট করেছে, এবং এই লেভেলটা কিন্তু এখন পর্যন্ত ভাঙতে পারতেছে না। তো
ভাঙতে যেই দিন এই লেভেলটা হয়তো বা ভাঙতে পারবে বা এই লেভেলটাকে যদি সে একটা ব্রেকআউট দিতে পারে, তাহলে হয়তো এই স্টকটা একটা ট্রেডিং এন্ট্রি নেওয়া যেতে পারে। এই লেভেলে এখন পর্যন্ত কিছু সাপ্লাই এসে এই স্টকটাকে এইখান থেকে আসলে এই স্টকটা এই লেভেলটাকে ব্রেক করতে পারতেছে না। সো এই স্টকটাকে আমরা হয়তো বা এই লেভেলে একটু অবজার্ভ করতে পারি। যদি সে তার যেই রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে এটা যদি ব্রেক করতে পারে তাহলে হয়তো আমরা এটাতে এন্ট্রি নিতে পারি। দেন কারেন্ট যে পজিশনে রয়েছে এইখান থেকেই যদি সে ব্রেকআউট দেয়, তো ব্রেকআউট দিলে এই আশেপাশেও যদি এন্ট্রি হয় আমাদের জন্য স্টপ লস হবে, এই যে এই জায়গাটা স্টপ লস হবে। আর হয়তো বা আমাদের প্রফিট টার্গেট হতে পারে এই জায়গাটায়, সেটা হলে কিন্তু রিস্ক রিওয়ার্ড রেশিও 3.31। এই পর্যায়ে আমরা 5 নাম্বার অ্যান্ড লাস্ট স্টকে যদি যাই, সেটা আইটি সেক্টরের একটা স্টক এবং আইটিসি। সো আইটিসির ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি 3 কোয়ার্টারেই কিন্তু পজিটিভ এসেছে তার ইপিএস আগের বছরের 3 কোয়ার্টারের তুলনায়, যেখানে আগের বছরের অ্যানুয়াল আর্নিংস ছিল 3 টাকা, আর এবছর কিন্তু সেটা এস্টিমেশন দেখাচ্ছে 4 টাকায়। আর এই স্টকটার ক্ষেত্রে আসলে ইনস্টিটিউট হোল্ডিংস একটু কমেছে, পাবলিক হোল্ডিংস বেড়েছে। আমরা যদি এর টেকনিক্যাল চার্টে অবস্থানটা দেখি, টেকনিক্যাল চার্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই স্টকটার জন্য কিন্তু একটা ভালো সাপ্লাই জোন হিসাবে বা রেজিস্ট্যান্স জোন হিসাবে রয়েছে এই যে এই লেভেলটা। তো সে কিন্তু যেটা করেছে তার যে রেজিস্ট্যান্স লেভেলটা এটাকে একটা ব্রেকআউট দিয়েছে। এখন এই স্টকটাকে এন্ট্রি নেওয়ার জন্য হয়তো বা আমরা এই লেভেলটাকে যদি আবার ব্রেকআউট দিতে পারে তাহলে হয়তো নতুন করে এন্ট্রি নেওয়া যেতে পারে। এই ক্ষেত্রে এই স্টকটা যদি আর নিচের দিকে না আসে তাহলে এটা হয়তো বা হবে তার জন্য স্টপ লস। আর এই স্টকটাকে কিন্তু আমরা আগের থেকেই পজিশন ট্রেডিং এর জন্য সাজেস্ট করে এসেছি বা সাজেস্ট করেছি। যেমন এই স্টকটা পার্সোনালি বললে আমার পোর্টফোলিওতে এখনো কিছু স্টক রয়েছে যেটাতে মেবি আমি 10%-এর মতো প্রফিটে রয়েছি। আর এটাকে হয়তোবা বর্তমানে যদি কেউ এন্ট্রি নেয়, মানে এই লেভেলটা যদি ব্রেকআউট দেওয়ার পরে কেউ এন্ট্রি নেয় তাহলে তার জন্য স্টপ লস এই পজিশনটা হতে পারে। আর এক্সিস্টিং পজিশন যাদের রয়েছে তাদের জন্য হয়তো এটা তার স্টপ লস পজিশন হতে পারে। তো এই লেভেলের নিচে নেমে আসলে মানে তখন একটা লোয়ার লো ক্রিয়েট করবে, তখন হয়তো বা এই স্টকটা থেকে এন্ট্রি এক্সিট নেওয়া যেতে পারে। আর আমরা যদি এর রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা দেখি, সো এই ব্রেকআউটটা দিলে যদি কেউ এন্ট্রি নেয় আর তার জন্য যদি স্টপ লস হয় এইটা, দেন আসলে এই স্টকটার ফার্স্ট টার্গেট জোন হবে এইখানে, যেটা রিস্ক রিওয়ার্ড রেশিও 2 আর 2+। আর দেন সেকেন্ড টার্গেট জোন হবে এই লেভেলটা অথবা এই যে এই লেভেলটা, যেটা কিন্তু 4। আর যদি একদম পিক লেভেলটায় যায় তাহলে কিন্তু সেটা 6-এর মতো রিস্ক রিওয়ার্ড রেশিও হবে এবং 41%-এর মতো রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এই ক্ষেত্রে আর্লি এক্সিট এড়াতে অবশ্যই আপনাকে ট্রেলিং স্টপ ইউজ করতে হবে। ট্রেলিং স্টপ ইউজ করলেই কিন্তু আপনি আর্লি এক্সিটটা অ্যাভয়েড করতে পারবেন। তো এই ছিল আমাদের পজিশন ট্রেডের জন্য 5টা স্টকের লিস্ট। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও পেতে, এবং এরকম বা বিভিন্ন ধরনের এডু কন্টেন্ট আমাদের কাছ থেকে পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। নেক্সট কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।